এই সোহম চক্রবর্তী আমার মক্কেলকে প্রলোভন দেখান যে সিনেমাতে যদি ইনভেস্ট করে তাহলে তাতে প্রচুর লাভ এবং সিনেমা থেকে প্রচুর টাকা আয় করা যায়। চারু মার্কেট থানার অন্তর্গত জায়গায় সোহম মুভিজ বলে ওনার একটি সংস্থা রয়েছে, প্রোপাইটারশিপ ফার্ম, উনি নিজেই মালিক, এতে অন্য কেউ জড়িত নেই, উনি একাই। উনি তখন একটা এগ্রিমেন্ট করেন আমার মক্কেলের সাথে এবং বলেন যে এই সিনেমাটি তৈরি করতে 1 কোটি টাকা খরচা হবে এবং তুমি সেই টাকাটা বিনিয়োগ করবে। আমরা এই মামলায় কাদেরকে পার্টি করেছি সরকার, পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্ট, কমিশনার অফ পুলিশকে, চারু মার্কেট থানাকে আমরা পার্টি করেছি, তার আইসিকে, এবং আমরা পার্টি করেছি সোহম চক্রবর্তীকে ও তার পিএ যে থ্রেট দিয়েছিল গত 2রা ফেব্রুয়ারি এই অর্ঘ্য চ্যাটার্জি এনাকে, এবং সঙ্গে সিবিআইকেও আমরা পার্টি করেছি, কারণ এই ইনভেস্টিগেশনে আমাদের মনে হয় সিবিআই থাকা অতি জরুরি। আমাদেরকে মেল মারফত জানান যে 173 বিএনএসে আমরা এই মামলাটা রুজু করতে চাই, আপনি অতি সত্বর যোগাযোগ করুন। অর্থাৎ কলকাতা উচ্চ ন্যায়ালয়ে মামলা ফাইলের সাথে সাথে এই যে পদক্ষেপ পুলিশের, এটা আমরা খুব এতে আমরা একটু আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা সম্পূর্ণ আশ্বস্ত হই। এবারে অভিনেতা বনাম এমএলএ সোহম চক্রবর্তী, তাকে নিয়ে আজকে কোর্টে একটি মামলা হয়। কি ছিল সেই মামলার বিষয়বস্তু বা কি হলো এই মামলার ঘটনাটা খুব পুরনো সময় থেকে শুরু হচ্ছে, 2021 সাল। শেষ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় 2021 সালে এই সোহম চক্রবর্তী, উনি চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরের বিধানসভা থেকে উনি জয়লাভ হন। তৃণমূলের বর্তমান শাসক দলের উনি একজন এমএলএ। আমার যিনি মক্কেল, এই মামলাকারী, উনার নাম হচ্ছে শেখ শাহিদ ইমাম। উনি তখন হুগলির যুব সংগঠন তৃণমূলের সভাপতি, এবং সেই সময় হয়তো ওনাদের সাথে কোনো পরিচয় হয়, এবং তখন এই সোহম চক্রবর্তী আমার মক্কেলকে প্রলোভন দেখান যে সিনেমাতে যদি ইনভেস্ট করে তাহলে তাতে প্রচুর লাভ এবং সিনেমা থেকে প্রচুর টাকা আয় করা যায়। এই মর্মে উনি একটি সিনেমার প্রস্তাব নিয়ে আমার মক্কেলের সাথে যোগাযোগ করে। উনি একটি এগ্রিমেন্টও সাইন করে। এই এগ্রিমেন্টটা সাইন হয়েছিল আপনার চারু মার্কেট থানার অন্তর্গত জায়গায়। সোহম মুভিজ বলে ওনার একটি সংস্থা রয়েছে, প্রোপাইটারশিপ ফার্ম, উনি নিজেই মালিক, এতে অন্য কেউ জড়িত নেই, উনি একাই। উনি তখন একটা এগ্রিমেন্ট করেন আমার মক্কেলের সাথে এবং বলেন যে এই সিনেমাটি তৈরি করতে 1 কোটি টাকা খরচা হবে এবং তুমি সেই টাকাটা বিনিয়োগ করবে। আমার মক্কেল ওই টাকাটি বিনিয়োগ করে। 1 কোটি টাকার মধ্যে উনি 68 লক্ষ টাকা বিনিয়োগ করে, এবং তার সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে যে 68 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে। সেই অ্যামাউন্টটা পাওয়ার পর সঙ্গে 2022 সালে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে কিছু পরিবর্তন আছে এবং কিছু ঘটনা ঘটে, যেটা হচ্ছে কিছু দুর্নীতির কথা উঠে আসে কোর্টের আনাচে কানাচে, এটা ঘোরাঘুরি করে। সেখানে দেখা যায় যে টেট দুর্নীতি হয় এবং সেখানে এসএসসি দুর্নীতি ঘটে। তাতে কলকাতা উচ্চ ন্যায়ালয় আলাদা, আমি তাতে ঢুকবো না। আমি এই কথাটা বলার প্রাসঙ্গিকতাটা এখানেই যে আমার যিনি মক্কেল শেখ শাহিদ ইমাম, উনি এই এসএসসি কাণ্ডে ওনার নাম আসে, উনি একজন অভিযুক্ত, এবং উনি তারপর এই এসএসসি কাণ্ডে উনি অ্যারেস্টও হন এবং সময়ের সঙ্গে সঙ্গে তারপর উনি বেল পিটিশন হওয়ার পর উনি রিলিজ হয়ে যান, এবং সেটা এখন আন্ডার ট্রায়াল, সেখানেও কোনো বক্তব্য নেই। এই কথাটা বলার কারণটা হচ্ছে এই যে সময়টা, অর্থাৎ 2023 সালে 2022 থেকে ঘটনা, 23-এর ওনার অ্যারেস্ট এবং 25-এ ওনার রিলিজ, এই যে উনি 21 মাস জেলে ছিলেন, সেই সময়ে তখন উনি পুনরায়, এবং তার আগে থেকেই অর্থাৎ 2021 সালে যখন উনি দেখলেন যে সোহম চক্রবর্তী মহাশয় ওনার কোনো কথাতে কর্ণপাত করছে না, টাকাটা নেওয়ার পর সিনেমার কাজও শুরু করছে না, সিনেমার কোনো কিছুই এগুচ্ছে না, তাহলে ওনার টাকার ইনভেস্টমেন্টটা উনি কোনো মতেই দেখতে পাচ্ছেন না যে এটা একটা কোনো সঠিক ভবিষ্যৎ রয়েছে। উনি তখনই প্রথম প্রস্তাবনা দেন যে দেখুন, আমি এইটাতে অতটা বেশি ওয়াকিবহল হচ্ছি না, আপনি পয়সাটা আমায় ফেরত করে দিন। উনি একটা ছোট্ট ডিমান্ড নিয়ে যান, এবং এই ডিমান্ডটা প্রতিবারই নাকচ করে দেওয়া হয়, ওনাকে কোনো টাকা ফেরত দেওয়ার আশ্বাস পর্যন্ত দেওয়া হয়নি এই সোহম চক্রবর্তীর মাধ্যমে। পরবর্তী সময় উনি যখন রিলিজ হয়ে আসেন তখন পুনরায় ওনার পয়সা কড়ির প্রয়োজন হয়। উনি আবার বলেন যে দেখুন, এই টাকাটা তো কোনো কাজ হয়নি, কোনো সিনেমা তৈরি হয়নি, এবং তার কোনো লভ্যাংশ তো পাওয়ার কথা দূরে, আমি পাইনি, তাহলে সেই টাকাটা আমাকে ফেরত দেওয়া হোক। তখন সোহম চক্রবর্তী, যেহেতু উনি একজন শাসক দলের এমএলএ, সেই ক্ষমতাটাকে অপব্যবহার করে ওনাকে বিভিন্নভাবে ভয় এবং শাসাতে থাকে, সেই ভীতিটা দেখাতে থাকে। যখন আমার মক্কেলের আর কোনো রিসর্ট থাকে না, উনি যখন অন্য কোথাও আর কোনোভাবেই এই টাকাটাকে ফেরত পাওয়ার মতো কোনো ওনার সোহম চক্রবর্তীর কোনো সদিচ্ছা এবং নিজের ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুটো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, তখন উনি প্রথম আইনজীবীর মাধ্যমে একটি নোটিশ পাঠান। 2রা ফেব্রুয়ারি 2026-এ ডিমান্ড নোটিশ করেন, বলেন যে টোটাল যে 68 লক্ষ টাকা ওনার ডিমান্ড, যে টাকাটা ওনার কাছে ভ্যালিডেট এবং টাকার সমস্ত ডকুমেন্ট ওনার কাছে রয়েছে, সেই নোটিশটা পাঠানোর পর
সেই দিনই বিকাল 4টের সময় যখন জানতে পারে যে উকিল মারফত নোটিশ পাঠানো হয়েছে, তখন উনি 4টের সময় ওনার একজন পিএ, তার নাম হচ্ছে অর্ঘ্য চ্যাটার্জি, সোহম চক্রবর্তীর পিএ অর্ঘ্য চ্যাটার্জি ওনাকে ডেকে আনে সাউথ সিটি মলে, তার বেসমেন্টে ওনাকে ডেকে ওখানে থ্রেট দেয়। এবং যেহেতু আমার মক্কেল তখনই এইখান থেকে বুঝতে পারে যে যেহেতু এটা একটা শাসক দল এবং শাসক দলের ক্ষমতাপুষ্ট একজন এমএলএ, তার পাওয়ারটা যথেষ্ট বেশি, এবং বর্তমানে আমার মক্কেল উনি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স না, যেহেতু ওনার ওই ঘটনার পর উনি পলিটিক্যালি অতপ্রতভাবে জড়িত নন, উনি এই বিষয়টাকে ট্যাকেল করার মতো পজিশনে থাকেন না, উনি সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হন, থানায় গিয়ে অভিযোগটা জানান। কিন্তু থানা যথারীতি তার কাজ অনুযায়ী কোনো কর্ণপাত করে না, কারণ অভিযুক্ত আসামি যিনি ওনার ঘটনার কবে যিনি ফর্জারি করেছেন, ফ্রড করেছেন, যিনি অভিযোগ যার এগেনস্ট এই অভিযোগ এবং সঙ্গে থ্রেট এবং জীবন নাশের একটা থ্রেট আছে, পুলিশ সেটাতে কর্ণপাত করেনি, ডেসপাইট অফ আ কগনিজেবল অফেন্স এখানে শো করছে। অর্থাৎ কিনা আইনের ভাষায় যে কগনিজেবল অফেন্স এস্টাবলিশ করে কোনো ঘটনাকে, পুলিশ বাধ্য সেটাকে ইনভেস্টিগেশন করতে, ইনভেস্টিগেশনের আওতায় আনতে, কিন্তু পুলিশ সেটা করেনি। তখন পরবর্তী সময় আমার মক্কেল এই পুরো বক্তব্যটা লিখিত আকারে, চিঠি আকারে পুলিশকে এবং কমিশনার অফ পুলিশ কলকাতা, চারু মার্কেট পুলিশ থানার আন্ডারে ঘটনা যেহেতু ঘটেছে, চারু মার্কেট পুলিশকেই খবরটা দেন এবং পরবর্তী সময় খবরটা জানান লালবাজারে কমিশনার অফ পুলিশকে, কলকাতার পুলিশ কমিশনারকে। সেই ঘটনাটা যখন ওদের কাছে যান তখনও পুলিশের কোনো হেলদোল দেখা যায়নি। আজকে আমরা মহামান্য উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হই। আপনারা জানেন যে অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ তিনি এখন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন, ওনার উপরই এই আমাদের পুলিশ ইন অ্যাকশন, পুলিশ ওভার অ্যাকশনের মামলা হয় ওনার এজলাসে। ওনার এজলাস ফাঁকা থাকার জন্য আমরা এটা জরুরি ভিত্তিক শুনানি করার জন্য 19 নম্বর কোর্ট অর্থাৎ হিরণয় ভট্টাচার্যের ঘরে আমরা মামলা মুখ করব, তার জন্য আমরা মামলা দাখিল করি এবং দাখিল করার পর আমরা সেই মামলার কপিটি প্রেরণ করি যারা এই মামলায় কনসার্ন পার্টি। আমরা এই মামলায় কাদেরকে পার্টি করেছি সরকার, পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্ট, কমিশনার অফ পুলিশকে, চারু মার্কেট থানাকে আমরা পার্টি করেছি তার আইসিকে, এবং আমরা পার্টি করেছি সোহম চক্রবর্তীকে ও তার পিএ যে থ্রেট দিয়েছিল গত 2রা ফেব্রুয়ারি এই অর্ঘ্য চ্যাটার্জি এনাকে, এবং সঙ্গে সিবিআইকেও আমরা পার্টি করেছি, কারণ এই ইনভেস্টিগেশনে আমাদের মনে হয় সিবিআই থাকা অতি জরুরি। কারণ যেহেতু আমার মক্কেল উনি অলরেডি সিবিআইয়ের একজন প্রোটেক্টেড উইটনেস, যেহেতু উনি অভিযুক্ত তাই ওনার প্রোটেকশনের দায়িত্ব সিবিআইয়ের রয়েছে, যেন কোনো পন অ্যান্ড কজেই যেন উনি উইটনেস প্রোটেকশনটা উনি পান এবং কোনো মতেই যেন ওনার ওপর শাসক দলের কোনো ধরনের আঘাত না আসে। আমি অগ্রিম অতীতে ওই ঘটনা ঘটেছে, আপনি জানেন যে এই শেখ শাহিদ ইমাম যে আমার মক্কেল, ওনাকে সমীর কুমার পাঁজা একজন এমএলএ, এই শাসক দলেরই এমএলএ, ভবানীপুর এরিয়া অন্তর্গত অর্থাৎ যেটা হাওড়ার উদয়নারায়ণপুর কনস্টিটিউয়েন্সি থেকে জেতা, তিনিও এর ওপর একটি অভিযোগ এনে মিথ্যা মামলায় জড়িয়েছিলেন, তাতে অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষের রায়ে ওনাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। তো যথারীতি আমরা যখন এই মামলা মুভ করি এবং কাগজ যখন পাঠানো হয় এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে মেল মারফত জানান যে 173 বিএনএসে আমরা এই মামলাটা রুজু করতে চাই, আপনি অতি সত্বর যোগাযোগ করুন। অর্থাৎ কলকাতা উচ্চ ন্যায়ালয়ে মামলা ফাইলের সাথে সাথে এই যে পদক্ষেপ পুলিশের, এটা আমরা খুব এতে আমরা একটু আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা সম্পূর্ণ আশ্বস্ত হয়নি। কারণ এখানে এখনো পর্যন্ত যে ভয়টা আমাদের রয়ে গেছে যে শাসক দলের চমকানি, শাসক দলের একজন এমএলএ সে আমাকে অন্য কিছু ভাবে যদি হেনস্থা করতে পারে বা অন্য কোনো ধরনের, তার জন্য যে প্রোটেকশন, আমার সাংবিধানিক যে অধিকার, সে অধিকারটা যাতে আমার রক্ষা হয়, তার জন্য পরবর্তী যে প্রেয়ারটা আমাদের রয়েছে, মামলা যেটা আমরা হাইকোর্টে করেছি, আশা করি এই সপ্তাহ বা পরের সপ্তাহে তার শুনানি হবে এবং আমরা একটা ফল পাবো। কিন্তু বর্তমানে পুলিশের তৎপরতা হাইকোর্টে মামলা করার পর এবং অভিযোগটাকে এফআইআর হিসাবে ট্রিট করার যে প্রবণতা দেখিয়েছে, তাতে আমরা খুশি।